নম্বর ভোটটা দিতে বুথে ঢুকলেন একজন মহিলা ভোটার। তার 5 আঙুলেই কালি, পেটে উঁচু হয়ে রয়েছে বাচ্চা। প্রিজাইডিং অফিসার রসিক মানুষ, রস করে বললেন, অভিমন্যু সব শিখে নিচ্ছে কিন্তু। ব্যালট পেপার ছিঁড়তে ছিঁড়তে সেকেন্ড পোলিং বললেন, কিন্তু লক্ষ্য করেছেন এটা কেবল ঢোকবার রাস্তা, বেরোবার রাস্তাটা কি আশ্চর্য, এবারেও অভিমন্যুর অজানা থেকে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাকাতুয়া। চলে এসেছে কাকাতুয়ার একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আজকে আমাদের মধ্যে যিনি অতিথি আছেন তিনি একজন সাহিত্যিক, সাহিত্য চর্চা করেন, আবার কবি, অ্যাক্টর, ডিরেক্টর। আসুন পরিচয় করে দিই আজকে আমাদের অতিথি শুভাশিস দাসরা। নমস্কার। এই কাকাতুয়া এই পডকাস্টে ওরা আমাকে ডেকে এনেছেন, অনেক আড্ডা হবে তোমাদের সকলের সঙ্গে এবং আপনাদের সঙ্গে। তো দাদা, আমার যতটা রিসার্চ ওয়ার্ক আর কি, আমি দেখেছি যে তুমি এমন একজন মানুষ যিনি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, মানে অনেক রকম কাজ করতে ভালোবাসে। লেখনীটা তোমার সঙ্গে, তার সাথে তুমি অনেক রকম কাজ করো। সেই কাজগুলোর সম্বন্ধে যদি একটু বলো, আর কিভাবে সে সবটা টাইম ম্যানেজমেন্ট করো সেটার ব্যাপারে যদি একটু বলো। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টটা খুব সমস্যা হয়, এটা ঠিকই। ধরো ছোট থেকে আমাদের একটা ছোট্ট নাটকের দল আছে, তো সেইখানে থিয়েটার করতে করতে, নাটক লিখতে লিখতে এইভাবে তো বড় হওয়া। ছোটবেলায় পড়াশোনাটা দারুণ ছিল, ছোটদের পত্রিকা পড়তাম, সন্দেশ, আনন্দ মেলা, এই ধরনের। তো করতে করতে সন্দেশে একবার একটা ছড়া পাঠিয়ে দিই কয়েকটা। তখন সন্দেশ সম্পাদনা করতেন সত্যজিৎ রায়, লীলা মজুমদার এবং নলিন দাস। সেটা কলেজে পড়তে পড়তে তো সেটা থেকে পাঠিয়ে দিই, এবং তখন আবার সেখানে লেখাটা বেরোয়, নির্বাচিত হয়, ওদের সঙ্গে একবার দুবার আলাপ হয়, দেখা হয়। তা এইসব করতে করতে আর আমাদের নাটকের দল, এই সবটা মিলিয়ে না একটা সৃজনশীলতার জগতে ঢুকে পড়ি, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটায় ঢুকেই পড়তে হয়। তারপরে বয়স বাড়ে, নানা কাজে আমাদের আগ্রহ আছে বলে কখনো আমি রেডিও FM-এ টক শো করেছি। সে FM রেডিওর প্রথম যুগ, তখন ওই আকাশবাণীরই দুটো চ্যানেল, FM1 আর FM2, তখনও প্রাইভেট চ্যানেলগুলো শুরু হয়নি। পরে সেটা রেইনবো আর গোল্ড বলে পরিচিত হয়। তো আমি প্রায় 22 বছর টানা FM-এ, তখন ওই আরজে কথাটা চালু হয়নি, আমাদের বলা হতো প্রোগ্রাম প্রেজেন্টার। তো অনুষ্ঠান উপস্থাপনা করতাম, সেই সূত্রে দূরদর্শনে নানান অনুষ্ঠান উপস্থাপনা করেছি, সাহিত্য সংস্কৃতির সাক্ষাৎকার নিয়েছি, এইটা একটা দিক। আবার ধরো কবিতা লিখেছি, কবিতা লেখার জন্য অনেকের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, তাদের সঙ্গ করেছি, সেইটা একটা দিক। আবার নাটক একটা দিক। এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে থাকাটাই থাকতে থাকতে বড় হয়ে ওঠে। তবে একটা কথা আছে না যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, আমার হচ্ছে সেই অবস্থা। না না, সেটা কখনোই না। দাদা, এই যে তুমি বললে তোমার এত এক্সপিরিয়েন্স, এত রকমের এক্সপিরিয়েন্স, রেডিও বলো, স্টেজ বলো, অফ ক্যামেরা, অন ক্যামেরা, খাতা কলম, ঠিক আছে, এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা দেখে তোমার মনে হয়, মানে যেটা দেখে তোমাকে ইন্সপায়ার করেছে যে আমি আরো নতুন কিছু ট্রাই করতে পারি? এরকম যদি কিছু একটা থাকে বলো আমাদের শুনি। না, নতুন কিছু ট্রাই করতে পারি না, কিন্তু আমার ওই FM এর রেডিওতে যেহেতু টক শো করতাম, আমাদের বলা হতো প্রেজেন্টার, তখন বলা হতো FM প্রেজেন্টার। অনুষ্ঠান উপস্থাপনা করতে হতো, কিন্তু একটা দুটো সাক্ষাৎকারও নিতে হয়েছে। তো এইসব কারণেই হয়তো আমি কবিতাও তো লিখতাম। সুনীল গঙ্গোপাধ্যায় তখন বেঁচে আছেন, সুনীল দা বলতাম। সুনীল দাই উনি ডাকটা পছন্দ করতেন, কেউ কাকা যেটা বলে এটাও ঠিক পছন্দ করতেন না। যাই হোক, আমাদেরও তখন কম বয়স, আজ থেকে প্রায় 20-25 বছর আগের কথা বলছি। সুনীল দা একদিন বললেন যে দেখো, নতুন করে তো কৃত্তিবাস বেরোচ্ছে, তা তুমি তো সাক্ষাৎকার নাও, বিভিন্ন জায়গায় এসব করো, তুমি আমাদের জন্য, আবার কবিতাও লিখি সুনীল দা বললেন, আমাদের জন্য তুমি এক শঙ্খ ঘোষের সাক্ষাৎকার তোমায় নিতে হবে। এইটা সুনীল দা বলার পর এটা তো আমি আকাশ ভেঙে পড়লো, শঙ্খ ঘোষ তার সাক্ষাৎকার নেবো, আমাদের প্রিয় কবি। তা আমি তখন সুনীলদাকে বললাম যে সুনীলদা, আপনি কি একটু বলে দেবেন, কারণ আমি তো একেবারে নতুন লোক। উনি আমাকে লেখা ঠিকই পড়েছেন, একটু আধটু আলাপ পরিচয় আছে, কিন্তু যদি না দিতে চান। তো সুনীলদা বললেন, তুমি গিয়ে শঙ্খবাবুকে বলো যে কৃত্তিবাসের জন্য তুমি সাক্ষাৎকার নেবে। তো শঙ্খ ঘোষ যদি মনে করেন সাক্ষাৎকার দেবেন, তাহলে তুমি বললেই দেবেন, আর শঙ্খ ঘোষ যদি মনে করেন সাক্ষাৎকার দেবেন না, তাহলে আমি বললেও কোনো লাভ হবে না।
তো এইটা আমার একটা বিরাট শিক্ষা, যে আমি পরে তো আরো অনেককে সাক্ষাৎকার নিতে হয়েছে নানা কারণে, প্রিন্ট মিডিয়ার জন্যই বলো, লেখালেখির জগতেও বলো, বা অন্যান্য মিডিয়াতে আমি নানা ধরনের তো এইসব করেছি সারা জীবনই। এইটা আমি মাথায় রেখেছি যে বড় মানুষ যারা একদম তারা কিন্তু তাদের মানে এক কথার লোক হন, একদম কথার মূল্য কাকে বলে, এইটা আমি এটা নিজের জীবনে নানা ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমার খুব সাহায্য করেছে। না আমি বুঝতে পারছি যে ভীষণ ইমোশনাল হয়ে পড়ছো এই এই জিনিসগুলো, এটা স্মৃতিচারণ যেটাকে বলে, মানে এইরকম মানে একজন স্বনামধন্য মানুষের সঙ্গে কথা বলা, তার কাছে যাওয়া, তার সাথে পরিচয় হওয়া, তার সাথে একটা সময় কাটানো, ঠিক আছে, তো এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা যেটাকে বলে। সেই অভিজ্ঞতার সম্বন্ধে যদি তোমার কিছু বলা, মানে শঙ্খ ঘোষের সঙ্গে যখন তোমার ইন্টারভিউটা তুমি নিলে, এইরকম তো অনেক অভিজ্ঞতা। শঙ্খ ঘোষ তো বললেন যে লিখিত সাক্ষাৎকার, আমি প্রশ্নগুলো লিখে নিয়ে গেলাম, উনি তার লিখে উত্তর দিলেন, আবার আমার মনে একটা প্রশ্ন হলো, আমি প্রশ্ন করলাম, তিনি আবার লিখে উত্তর দিলেন। যারা আগ্রহী তারা দেশ পাবলিশিং থেকে একটা বই আছে, কথার পিঠে কথা, আচ্ছা, শঙ্খ ঘোষের সাক্ষাৎকার সংকলন, আচ্ছা, সেখানে আমার নেওয়া সাক্ষাৎকারটাও আছে, আর অনেকের সাক্ষাৎকার আছে, এটা পড়তে পারেন। অনেকে হয়তো জানেন না, যারা জানেন না তাদের জন্য বলি, অনেকে জানেন যে এই সাক্ষাৎকারটা নিলে না শুধু কবিতা বা কবি সম্পর্কে বলা হচ্ছে এরকমটা নয়, এটা যে সাধারণ পাঠক পড়বেন মনে হবে যে বাহ, এটা আমার জীবনের ক্ষেত্রেও তো এই কথাটা সত্যি। জীবিকা জীবন কাটাতে গিয়ে তো নানান সমস্যার মুখোমুখি তো আমাদের। তা শঙ্খ ঘোষের সাক্ষাৎকারগুলো কিন্তু মানুষ হিসেবেও আমাদের একটা পথ দেখাতে পারে। এটা কথার পিঠে কথা, এই নামে ওর সাক্ষাৎকার সংগ্রহটা দেশ পাবলিশিং থেকে আছে। খুব ভালো বই এটা, যারা জানেন আগ্রহী সাহিত্য বিষয়, কবিতা বিষয়, তাদের ক্ষেত্রে ভালো ব্যাপারটা। লেখা, প্রেম, আমি শুনেছি কথাটা, সাহিত্যিক মানুষ যারা হয় তারা ভীষণ রসিক হয়, ঠিক আছে, তো রসটা ভীষণ ইম্পর্টেন্ট লেখনির জন্য, সেই ব্যাপারে যদি কিছু বলো। হ্যাঁ দেখো, এটা তো আমার মনেও প্রশ্ন। আর আমি যখন মানে কখনো কম বয়সীদের সঙ্গে দেখা হয় বারবার, তাদের প্রেমের কবিতা, তুমি জানো বাঙালি তো প্রেমে পড়লেই কবিতা লেখে, দু এক লাইন কবিতা লেখে, প্রেমিকাকে চিঠি লিখে দেয়, কোটেশন যদি নাও পায়। তো এইটা আমি দেখেছি যে প্রেমের কবিতা লিখতে গেলে নতুন নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে অনেকেই পড়েন, সবসময় স্বীকার করেন কেনা জানি না, কিন্তু কবিতায় একটা স্বীকারোক্তি থাকে। মানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমি আর তাঁর চিঠিপত্র ইত্যাদি যারা পড়েছেন, এখন তো অনেকে অনেক কিছু জানেন। ধরো বিভিন্ন নারী তো কবিদের জীবনে আসেন, কখনো বন্ধু হয়ে আসেন, কখনো প্রেমিকা হয়ে আসেন, তারা কিন্তু কবির কবিতাকে তারা অনেকটা পাল্টে দেন। আর আমার ক্ষেত্রে একটা মজার কথা বলি, আমি কি হয়েছিল যে নতুন কবিদের লেখা পড়তে শুরু করলাম কেন, তা আমরা যখন কলেজে আমি দেখেছি যে ধরো একটা মেয়েকে কোনো চিঠি দেবো, তখনও ওই চিঠি দেওয়াটা ছিল, এই মোবাইলের আসেইনি, মোবাইলের যুগ আসেনি, আজ থেকে প্রায় 35-40 বছর আগেকার কথা, মোবাইল আসেইনি, চিঠি লেখালেখি ছিল। তো ওই চিঠি লিখতে গেলে আমরা দেখলাম যে ওই কলেজের বন্ধুরা, আমাদের কলেজে আমরা যখন পড়ছি তখন ওই পরাণের সাথে খেলিব আজিকে মরণো খেলা, ঝুলনো খেলা, ওইসব বলে দিলে হচ্ছে না, হ্যাঁ দুলে চিনু বনে, এই ভাষায় আর চিঠি দিলে হচ্ছে না। তখন আমাদের হঠাৎ আমাদের ওই কবিতার লাইন খুঁজতাম, তখন সুনীল গঙ্গোপাধ্যায়ের লাইন খুঁজতাম যে ভ্রুপল্লবে দেখা হলো না, ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, এই এক লাইন লিখে দিয়ে দিলাম। মানে এটার একটা ইনার মিনিং আছে, মানে ইনার মিনিং আছে প্রেমের কথা, মানে ধরো রবীন্দ্রনাথ নয়, তারপরে মানে সুনীল গঙ্গোপাধ্যায়, এটা মডিফিকেশন, একটু ইম্প্রোভাইজেশন বলে আর কি, মানে সেরকমই যদি বলি একটু আপডেটেড হলো, হ্যাঁ আপডেটেড হবে, ফলে পরবর্তী যুগের প্রেমের কবিতার কাজে লাগতে শুরু করলো, প্রেমের কবিতা কাজে লাগে। কিন্তু তাহলে বলো তোমাদের সময় বলবো আমি, সেই সময় যে প্রেমের কবিতা ছিল বা প্রেমের প্রকাশ ছিল বা কলমের দ্বারা প্রেমের প্রকাশ ছিল, আর এখন কলমের দ্বারা যে প্রেমের প্রকাশ, সেটার মধ্যে কি পার্থক্য তোমার মনে হয়? না, প্রেম তো একই রকম থাকে, প্রেম তো একই, ভাষাটা মানে ল্যাঙ্গুয়েজটা বদলায়। আচ্ছা, ধরো তুমি ওই প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, এইটা বৈষ্ণব পদাবলীর কবিরা লিখেছেন, কিন্তু এখনকার কবিরা লেখেন ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। তুমি জানো এটা জয়গোস্বামী একটা কবিতার লাইন, মানে প্রেমটা আছে কিন্তু ভাষাটা বদলে যাচ্ছে, সিচুয়েশন, মানে এখন ভীষণ সিচুয়েশন কেন্দ্রিক,
মানে এই আবার রবীন্দ্রনাথকে ব্যবহার করেও ধরো শ্রীজাত আজকের কবি, সে লিখে যে অসীম কালের যে হিল্লোলে তোমার বাবা দরজা খোলে, প্রেমিকাকে লিখছে শ্রীজাত, বুঝতে পারছো ভাষাটা? একদম একদম, মানে সত্যি একটা ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং বলতে গেলে, মানে ইন্টারেস্টিং বলার কারণটা হচ্ছে যে একটা মানে একটা আপগ্রেডেশন যেটাকে বলে, মানে একটা আপডেট যেটাকে বলে, মানে আপডেটেড ভার্সন যেটাকে বলে, মানে একটু ভাবনা চিন্তা। মানে এখন তাহলে বলতে চাইছো যে এখনকার যারা নতুন কবি বা যারা নতুন লিখছে তারা অনেকটা বেশি ভাবছে জিনিসটাকে নিয়ে। খুব কি ভেবে চিন্তে করছে মনে হয় না, কিন্তু ধরো তারা তো তাদের লেখায় চাপ নিও না বা বিন্দাস, এগুলো তো তুমি পাবেই। ব্যাপক বা এক ঘর তারা তো বলবেই, তারা তো আর অসাধারণ দুর্দান্ত মানে 50 বছর আগের ভাষাতেও তারা বলে, হ্যাঁ, কিন্তু এইসব তো তারা বলবে। এইগুলোর জন্য এবার যারা শুনবে তাদের কাছেও এটা মনে হবে বাহ, তো আজকের দিনে ট্রেন্ডি ব্যাপারটা, একটা ট্রেন্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা দাদা, একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমার জানার খুব ইচ্ছা, ছড়া আর কবিতা, ঠিক আছে, এর মধ্যে যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে, ছড়া আর কবিতা, সেটা একটু যদি আমার দর্শকদের জন্য ছড়া না, মানে প্রথম কথা এটা আলাদা করা খুব শক্ত। আচ্ছা, ধরো তুমি সুকুমার রায় কি লিখেছেন, ছড়া লিখেছেন না কবিতা লিখেছেন, কি বলবেন? এখন খুব সহজ করে আমার মনে হয়, এ নিয়ে নানান বিতর্ক আছে, অনেক মতামত আছে, আমার মনে হয় ছড়াটা সহজেই যে কথাটা বলছে সেই কথাটার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে। আচ্ছা, তার আর কোনো ইনার মিনিং যাকে বলে, বিটুইন দ্য লাইন্স, গভীর অর্থ বা ব্যঞ্জনা যাক শক্ত ভাষায় বলে, সেরকম কোনো জায়গায় পৌঁছচ্ছে না। আচ্ছা, কিন্তু কবিতা আমি তাকেই বলবো যেটার মধ্যে আরো কিছু বলার আছে, আরো কিছু বলার আছে, আরো কিছু বক্তব্য লুকিয়ে আছে, আরো কিছু খোঁজ পাওয়া যায়। সুকুমার রায়ের আবোল তাবোল বলো, তুমি যাই বলো, তার মধ্যে কিন্তু অনেক রকমের অর্থ তুমি বার করতে পারবে। ধরো এই যে হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসুজারু কেমন এতে জানি না, আছে না, বকচ্ছ ভাতিমি, একদম এই এটার সঙ্গে ধরো মূল সন্ধি লেখা আছে। এখন এইটা না বলতে গিয়ে মনে হয় যে আমাদের আজকের দিনে যে সংস্কৃতি, বাংলা হিন্দি মিশিয়ে আমরা কথা বলি, যে বলে না বাংরেজি বলছে বা বাংলিশ বলছে, আমরা বলি বেঙ্গলিশ বলছে, সেই ভাষাটা তো বলতে গিয়ে আমরা তো বকচ্ছপ বা সুকুমার রায়ের কবিতার নাম হচ্ছে খিচুড়ি কবিতাটা তোমাদের মনে পড়ে? তার মানে ওই কবিতাটার মধ্যে শুধু ওই রকম একটা অদ্ভুত দুটো জন্তুর জুড়ে দেওয়াটা নেই, ওই কবিতাটার মধ্যে আমাদের হাজারো আচরণ যা আজকের দিনে আমরা করে চলি এরকম মেলে না, খিচুড়ি হয়ে যায়, সেটার প্রতিও একটা তির্যক দৃষ্টি আছে। একদম, তাই না, তির্যক দৃষ্টি আছে, ফলে তুমি এটাকে কি ছড়া বলতে পারো না, কত রকম অর্থের দিকে সেটা যাচ্ছে অনেক রকম ভাবে। বা ধরো আর একটা মজার কথা বলি, তুমি ছোটবেলায় পড়তাম, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। এখন এই মালিটা কে? এই মালিটা কি ধরো একটা যখন একটা কবিতা লেখে, খাতাটা সাদা, একটা কবিতা লিখে ফেললো, আরে বাবা এই কবিতাটা কোত্থেকে এলো, এরকম মনে হয়। অর্থাৎ স্রষ্টাকেও তুমি মালি বলতে পারো, আবার এই বিশ্ব পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই ভগবানও তো মালি। পরদিন আবার মানুষ জন্ম নিচ্ছে, আবার সভ্যতা জন্ম নিচ্ছে, কত রকম বাকবদল হচ্ছে, কে করছে? এই দেখো কত গভীর অর্থের দিকে যাচ্ছে, ফলে এটাকে তুমি ছড়া বলতে পারবে না, এটাকে শুধু ছড়া বলতে পারবে না। মানে প্রেজেন্টেশনটা মানুষের ওপর ছেড়ে দেওয়া, যে সে কিভাবে জিনিসটাকে অ্যাডাপ্ট করছে। তো সহজ পাঠ যেটা আমাদের খুব মানে পাঠগত বলতে পারি আমরা, এখন অনেকটা পাঠগত আছে আবার নেই, ঠিক আছে, তো সেই সহজ পাঠের একটা মাহাত্ম্য আছে, সেটা নিয়ে একটু যদি আমরা আলোকপাত। সহজ পাঠ আমরা ছোটবেলায় পড়েছি, দেখো সহজ পাঠ কিছুদিন আগে তুলে দেওয়া হলো না, তাই নিয়ে অনেক বিতর্ক হলো। সহজ পাঠটা তুলে দেওয়া যায় না। আমার মনে হয় যে রবীন্দ্রনাথের মতো একজন মানুষ, তিনি কত রকমের ভাবনা চিন্তা করে ওটা তো লিখেছেন, অবশ্যই লিখেছেন, তৈরি করেছেন সহজ পাঠের বিভিন্ন অধ্যায়, নন্দলাল বোসের মতো চিত্রকর সেটাকে ইলাস্ট্রেশন করেছেন। তুলে না দিয়ে যদি মনে হয় যে আরো কারোর লেখা পড়াতে হবে ছোটদের, সেটাও একটা সংকলন করা যেতে পারে, একই সঙ্গে দুটো বই রাখা যেতে পারে। সহজ পাঠটা তুলে দেওয়ার আমি ঠিক পক্ষপাতী। ওকে, তো দাদা, লেখনী জীবন সেটার তো একটা অনুপ্রেরণা থাকে, মানে সব মানুষের, ফর এক্সাম্পল কেউ একজন ডান্সার, ঠিক আছে, সে তো কোনো একটা ইন্সপিরেশন পায় যে একে দেখছি, দেখে আমার মনে হচ্ছে যে আমি এই ফর্মটাকে অ্যাডপ্ট করতে পারি, ডান্সটাকে অ্যাডপ্ট করতে পারি। তো তোমার জীবনে সেই ইন্সপিরেশনটা কি?
অ্যাজ আ রাইটার হিসেবে? দেখো, ইন্সপিরেশন নানা সময় পাল্টায়। কখনো মনে হয় একটা পুরনো নিশ্চিত, যে সুনীলদার কথা বলছিলাম, সুনীলদার কাছে গিয়ে, পায়ের কাছে গিয়ে বসতে পেরেছি বন্ধুর মতো। উনি সবসময় কবি বন্ধু বলতেন, যে আমার তরুণ কবি বন্ধু শিবাশী সেখানে আমার একদিন এসেছিল। আর একটা অনুষ্ঠানে গিয়ে সুনীলদা বলছেন দেখলাম, আমি সেখানে পরে গিয়ে ঢুকেছি, আমাদেরই পানিহাটিতে একটা জায়গা। তো এইগুলো যখন মনে হয় যে এটা তখন খুব ইন্সপায়ারিং লাগে, যে এখন আরো অনেক যারা কবিরা আছেন, সুবোধদা আছেন বা আমাদের বন্ধুরা আছেন, তাদেরও আমরা স্নেহ প্রশ্রয় পাই। একসময় সুনীলদা, শঙ্খবাবু, শরৎদা মানে শরৎ কুমার মুখোপাধ্যায়, এদের খুব, নবনীতা দেবসেন, এদের সঙ্গে আড্ডা হয়েছে, কথাবার্তা হয়েছে। এইসব স্মৃতিগুলো কখনো কখনো খুব ইন্সপিরেশন দেয়। মনে হয় লেখাটা উচিত, লেখা থামলে হবে না, লেখা কমে গেলে হবে না, বেশি সংখ্যায় কবিতা লিখতে হবে। আবার কখনো সকালবেলা এসে এই বয়সেও কোনো ছোট মেয়ে বা বান্ধবীর কোনো মেসেজ যদি মোবাইলে ঢোকে, তখনও মনে হয় না আজকে একটা কবিতা লিখে ফেলতাম। পরে ইন্সপিরেশন রকম হয়। ইন্সপিরেশনটা সময়ের সঙ্গে সঙ্গে ইন্সপিরেশনের মোডটা চেঞ্জ হয়েছে। মানে প্রথম দিকে তোমার যখন ধরো কলেজ লাইফ ছিল, এই সময় ধরো কারো লেখা পড়ছো বা কোনো মানুষের সাথে আলাপচারিতা হচ্ছে, তখন সেটা তোমায় ইন্সপায়ার করতো পড়ার জন্য। বা তখনও নিশ্চয়ই প্রেম জীবনে ছিল, অবশ্যই, ঠিক আছে। তো প্রেমের মানে মানে কি বলবো, ওটাকে প্রকাশ যেটাকে বলে, সেটা কলমের দ্বারা হতো। তারপরে সময় একটু চেঞ্জ হয়েছে, সেটা ধরো ওই টেক্সটের, তখন আস্তে আস্তে মেসেজ আসলো ফোনেতে, সেই সূত্রে হয়েছে নিশ্চয়ই। বটেই তো। তারপরে ধরো ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়, কারণ লাইফস্টাইল পাল্টে যায়। একদম, লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে মানে ইন্সপিরেশনও আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো দাদা তোমাকে আমরা থিয়েটারের স্টেজেতেও দেখেছি, ঠিক আছে। তো খুব রিসেন্টলি তুমি ব্রাত্য বসুর একটা পরিচালনায় মির্জাফর, তো সেটার ব্যাপারে একটু বলো শুনি। ওটা আমাদের একটা অফিস ক্লাবে একটা থিয়েটার করতে হয় প্রতি বছরই। বিকাশ ভবনেই আমি চাকরি করতাম, আমাদের একটা অফিস ক্লাব আছে। আর বাংলায় অফিস ক্লাবের একটা থিয়েটারের বিরাট ঐতিহ্য আছে, এখনো কিন্তু অনেকগুলো এই ধরনের অফিস ক্লাবে হয়। তো সেইটা আমাদের তো গ্রুপ থিয়েটার ছোট, তার বাজেট ছোট। আমরা খুব বড় যে তোমার টেক্সটকে আমরা ট্রাই করতে পেরেছি তা না, কিন্তু অফিস ক্লাবে আমাদের বাজেট অনেকটা হয়। ফলে আমরা শাহজাহান করেছি, রক্তকরবী করেছি, বাপাদিত্য করেছি, মানে এইরকম আর কি। দেবী চৌধুরানী ড্রামাটাইজ করে আমরা করেছি। এই করতে করতে আমরা এই বছরে করেছিলাম ব্রাত্য বসুর লেখা মির্জাফর। তো মির্জাফরটা তো আমার অনেক দিন দেখা, ব্রাত্য বসু নিজেও প্রোডাকশন করেছেন, ওর করা মির্জাফর তো দেখেইছি। প্লাস এই নাটকটা না সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে, ফলে টেক্সটটা খুব রিচ একটা টেক্সট। তো সেইটা আমরা নাটককার যিনি লিখেছেন তার সঙ্গে, ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রীও বটে, তার সঙ্গে কথাবার্তা বলে আমরা সেই টেক্সটটাকে একটুখানি ছোট করে, কারণ আমাদের অফিস ক্লাবে একটা ফরম্যাট আছে, ওইখানে থিয়েটারও হবে, আবার একজন আর্টিস্টকেও আনতে হবে, নাহলে অফিসের লোকজনরা যাবে না। সেই কারণে একটু এডিট করে আমরা করেছি এবং সেটা খুবই ভালো হয়েছে। তো শেষকালে দেখা গেল আমি ওইটা ডিরেকশন দিচ্ছি, মানে বিরাট বড় কাজ, তো অত লোককে নিয়ে 60-65 জনকে নিয়ে করা, কিন্তু আমাদের যে মির্জাফরের ক্যারেক্টারটা করছিল শেষকালে চলে গেল, ফলে সেটাও আমাকে করতে হলো। সেটা ব্যাপক পরিশ্রম, সেটা ভালোই হয়েছে। এবং নাটককার ব্রাত্য বসু নিজে ছিলেন, আচ্ছা, তারও মোটামুটি ভালোই লেগেছে। স্টেজে উঠে বললেন এটাই আমাদের সাফল্য বলতে পারো। মানে এটা একটা আলাদা অনুভূতি, এটা আলাদা অনুভূতি। ব্রাত্য আমাদের অনেক দিনের বন্ধু, এখন নাটককার হিসেবে তার নাম বেশি হয়েছে, বা প্রডিউসার হিসেবে, থিয়েটার ডিরেক্টর হিসেবে এবং অ্যাক্টর হিসেবে তার এক্সপোজার অনেক বেশি হয়েছে। যদিও পলিটিক্যালি তার অন্য একটা এক্সপোজার, অন্য পরিচিতি। কিন্তু ব্রাত্য বসু ধরো আমাদের গত, এই যে সুনীলদার নাম বলছি, এই ধরনের মানে ব্রাত্য বসু আমাদের গত 30-35 বছরের বন্ধু, সাহিত্য সঙ্গী এই শব্দটা আমি বলতে চাই। কারণ ব্রাত্য একেবারে কম বয়স থেকেই কলেজে পড়তে পড়তে প্রচুর কবিতা পড়েছে, একসময় কবিতা অনুবাদ করেছে, লিখেছে, সম্প্রতি ওর কবিতার বইও বেরিয়েছে। ফলে এখন তো উপন্যাস লিখেছে। ফলে লেখালেখির জগতেও যারা আছেন আলাদা করে, তাদের সঙ্গেও কিন্তু ব্রাত্যর একটা বিরাট বন্ধুতা আছে, এখনও সে সেটা মেনটেন করে। এবং দায়িত্ব হিসেবে সাহিত্য একাডেমি সভাপতি হয়েছে ব্রাত্য, বাংলা একাডেমি সভাপতি হয়েছে, সাহিত্য একাডেমি সভাপতি হয়নি, সাহিত্য একাডেমি পূর্বাঞ্চল যে আহ্বায়ক পর্ষদ তার উপদেষ্টা। ফলে সাহিত্যের কাজ, লেখালেখি, থিয়েটার, এখন সিনেমা তৈরি করছে, কোন দিকটা যে
এই তুমি টাইম ম্যানেজমেন্ট বলছো, আমি ব্রাত্য বসুকে দেখি আর অবাক হয়ে দেখি করে কি করে। মানে ওই একটাই কথা, ইফ দেয়ার ইজ আ জিল দেয়ার ইজ আ ওয়ে। ওরে বাবা, চেষ্টা থাকলে উপায় অটোমেটিক হয়ে যায়। তা দাদা তুমি বলো, এই যে এতগুলো নাটক বা থিয়েটারের কথা তুমি যে বললে, তুমি অ্যাক্টিং করেছো বা তুমি নিজে অন স্টেজ করেছো, কোন ক্যারেক্টারটা তোমার সব থেকে বেশি পছন্দের? আমরা তো ডিএল রায় শাহজাহান করেছি, শাহজাহান আমাকে ঔরঙ্গজেব করতে হয়েছিল। ওকে, ঔরঙ্গজেব আমার করা অভিনীত একটা খুব প্রিয় চরিত্র। কেন কেন মানে ওয়াই? ঔরঙ্গজেব যেভাবে পোর্ট্রে করেছেন আমাদের ডিএল রায়, দ্বিজেন্দ্র রায়, তাতে করে ঔরঙ্গজেব মানে বাবাকে বন্দি করে রেখেছেন, শাহজাহানকে বন্দি করে ঔরঙ্গজেব করছেন, ভাইদের মেরে ফেলছেন, দারা সুজা সবাইকে হত্যা করে, এবং শেষকালে তার মধ্যে একটা বিখ্যাত দৃশ্য আছে, তাতে ওর বিবেক জাগ্রত হচ্ছে। ঔরঙ্গজেব দেখছেন বিবেক জাগ্রত হচ্ছে, মানে তার বিবেকটাকে তাড়িয়ে ফিরছে, চারদিকে মনে হচ্ছে দারার কবন্দ, সুজার মৃতদেহ এগুলো এসে দাঁড়িয়েছে, এইগুলো এসে দাঁড়াচ্ছে, তাকে ভয় দেখাচ্ছে। সেই সময় ঔরঙ্গজেবের একটা দীর্ঘ সলিলকি আছে, সেটা বাংলা সংস্কৃতির একটা অঙ্গ, সেইটা নিয়ে কবিতা লিখেছেন জয় গোস্বামী। তার সেই সংলাপ নিয়ে এই ব্রাত্য বসু নাটকও তার একটা আলতো ছায়া আছে। সত্যি বলতে কি, ঔরঙ্গজেবের ওই ডিএল রায় শাহজাহানের একটা নাটকের একটা অংশ দিয়েই মির্জাফর শুরু হয়। এই যে রেফারেন্স গুলো, ওই জন্য বারবার ব্রাত্য বসু নাম আসছিল। এই রেফারেন্স গুলো সাহিত্য পাঠ ছাড়া হয় না, ফলে এইটা না, আমি অনেকেই নাটক লিখেছেন পরে, আমি মনোজ মিত্র, বাদল সরকার, মোহিত চট্টোপাধ্যায়দের একটু দূরে সরিয়ে রাখি, ওরা একটু আগের প্রজন্মের হয়ে গেছে। এই প্রজন্মের, আমাদের প্রজন্মের যারা নাটক লিখেছেন, তাদের মধ্যে ব্রাত্য বসু এইখানটায় এক্সেল করেন। বাংলার বাঙালি তার ঐতিহ্য আর ইতিহাস নিয়ে ওর নাটকে বারবার উপস্থাপিত হয়। মানে মডার্ন, মানে অ্যাকচুয়ালি দেখো থিয়েটারটা তো এখন একটুখানি ভীষণ একটু মানে অন্যরকম হচ্ছে, মানে একটু এক্সপেরিমেন্টাল থিয়েটার হচ্ছে, ঠিক আছে? অনেক রকম, মানে আগে যেরকম আমরা দেখতাম থিয়েটার যে ইটস অনলি অ্যাক্টিং, স্টেজ ক্রাফট, ঠিক আছে? এখন অনেক মানে অ্যাডিশন হয়েছে, যেমন ধরো ডান্স আগে কিন্তু থিয়েটারে অতটা বেশি হতো না, এখন প্রচুর কোরিওগ্রাফি, এখন কোরিওগ্রাফিক্যাল থিয়েটার হয়। মানে এখন আমি শুনেছি, এটা আমি জানি না কতটা শুনেছো না, আগেও হতো। হ্যাঁ, ডান্সাররাই তো আসতেন নাচ শেখানোর জন্য, ট্রেনার থাকতেন। শিশির বাদুড়িদের আমলটা বলে ছিল, গিরিশ ঘোষের আমলেও ছিল, ডান্সের ট্রেনার থাকতেন। মাঝখানে কিছুদিন এইগুলো একটু বাদ পড়ে গিয়েছিল, এন্টারটেনমেন্টের যে এলিমেন্ট গুলো সেগুলো যেন আমরা বাদ দিচ্ছিলাম। তার বেশিরভাগ কারণটাই ছিল আমাদের সামর্থ্যের অভাব, ছোটখাটো গ্রুপ থিয়েটার, অর্থ, লোকবল, এইসবের অভাবে। এখন আবার থিয়েটারে গ্রান্ট পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বা অনেকে ইন্টারেস্টেড হচ্ছেন, ইয়াং জেনারেশন ইন্টারেস্টেড হচ্ছেন, থিয়েটারে মানুষ হচ্ছে, লোক হচ্ছে, ভিড় হচ্ছে। ভালো থিয়েটার হলে হাউসফুলও হয়। তার ভালো মন্দ দুটো দিকই হয়তো আছে, কিন্তু ফলে আবার এন্টারটেনমেন্ট ভ্যালুটা ফিরে এসেছে। তো থিয়েটারের যে গ্রহণযোগ্যতাটা, ঠিক আছে, মানুষের কাছে পৌঁছানোটা, রিচ টু দ্য পারসন, ঠিক আছে, প্রেজেন্ট টপিকের উপরে, সেটার ব্যাপারে তোমার কি মতামত? মানে ইট ইজ, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছো, প্রেজেন্ট টপিকের উপর। ইয়েস, এখন এক ধরনের নাটক আছে, ধরো মির্জাফর। এই মির্জাফরের খাদ্যাভ্যাস যদি তুমি বলো, মানে মির্জাফর তেলে ভাজা ঝলসানো গরু, আস্ত একটা গরু তেলে ভেজে খেতেন, এবং সেটা মেজরিস বসতো তার রাজসভাতেই, সেটা এনে দেখানো হতো। এখন ভারতবর্ষে কিছুদিন আগে আকলাফকে মারা হচ্ছে, কি খাবে কি খাবে না, গোমাংস খেলে তাদের রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ছে কোনো রাজনৈতিক দল। ফলে মির্জাফরের মতো নাটকে যখন এই দৃশ্যটা অভিনীত হয়, তখন কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনের সঙ্গে একটা প্যারালাল তার তৈরি হয়ই দর্শকের মনে। আর এক ধরনের হয় প্রেজেন্ট সিচুয়েশনে আক্ষরিক অর্থেই, ধরো লিটারালি সেখানে, ধরো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেই নিয়ে একটা নাটক হলো শেকল ছেঁড়া হাতের খোঁজে, কিছুদিন আগে কলকাতার মঞ্চেই হয়েছে, হাউসফুল গেছে। এই দুটোই হয়। কিন্তু হ্যাঁ, তোমার প্রথম প্রশ্নটা, প্রথম পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, প্রেজেন্টেবল করতে হবে, গ্রহণযোগ্য করতে হবে। শেকল ছেঁড়া হাতের খোঁজে ধরো মানুষ টিকিট কেটে দেখেছে, তার কারণ এত সুন্দর কোরিওগ্রাফি, এত সুন্দর তার রূপায়ণ, লাইটিং। হ্যাঁ, লাইট মানে তো আমার কাছে প্রতিক্রিয়াশীল না, রিয়াকশন। আমি সুন্দর একটা অসাধারণ আলো ফেলে একটা দৃশ্য তৈরি করব, যদি আমি করি, একটা স্পেকটাকেল তৈরি করলাম, আপত্তির কি আছে? আমি আমার বিষয়বস্তুটা পৌঁছে দেবো। মানে এন্টারটেনমেন্ট, তার মধ্যে দিয়ে এডুকেশনকে তোমায় দিতে হবে। 8 ঘন্টা শ্রম
8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, এই ছিল হেমার্কেটের লড়াইয়ের মূল কথা। তা তুমি তো বিনোদিত হতে যাবে, বিনোদন মানুষ চায়, এন্টারটেনমেন্ট, তাকে তো অস্বীকার করলে চলবে না। সারাদিন মানুষ কেটেছে, এবার সন্ধ্যেবেলা মানুষ থিয়েটার দেখতে গিয়ে আনন্দ পেতে চায়। তুমি সেই আনন্দ মানে শব্দ তো খারাপ অর্থে নয়, একটা সুন্দর সিন, একটা সুন্দর আলো, কি শব্দ, কি বাজনা, কি আবহ, কি কোরিওগ্রাফি, ডান্স, তুমি যেটা বলছো, এটা যদি যায় আপত্তির কি আছে? সে তো জীবনের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যায় না, মানে তার মধ্যে দিয়ে তুমি মেসেজ দাও। অ্যাকসেপ্টেন্সটা এখন অনেক সুন্দর, মানে অনেক যারা করতে পারছে তাদের কাছে সুন্দর। এবার যদি তুমি না করতে পারো তা সেটা তো আলাদা জিনিস। সবাই যে ভালো থিয়েটার করতে পারবে, ভালো কবিতা লিখতে পারবে তা তো নয়। সোশ্যাল মিডিয়া যেটা এখন ভীষণ একটা রংচঙে ব্যাপার, ঠিক আছে? তো এখন অনেকেই কলম ধরে, ইচ্ছে হলেই কলম ধরলো, লিখে ফেললো, নিজের একটা প্রোফাইল বানিয়ে ফেললো, নিজেকে কবিও বলে ফেললো। সত্যি কি সে কবি? এই ব্যাপারে তোমার কি মতামত? হ্যাঁ, আমি 2-1 লাইন কবিতা লেখার চেষ্টা করি বলে এইটা বলা আমার পক্ষে খুব বিপজ্জনক। সবাই মিলে আমি যদি বলি না এরা সব কবি নয়, পেটাবে আমায় ধরে। এখন এইটা তো জীবনানন্দ দাশ বলেই গেছেন যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এখন দেখো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখছে মানেই সে কবি নয়, আর প্রিন্ট মিডিয়ায় লিখলে সে কবি, এটাও তো হয় না। সুতরাং কবিতা লেখাটা না একটা সূক্ষ্ম শিল্পের চর্চা। তো ওই যেটা আমরা কথা বলতে বলতে বলছিলাম, তার মধ্যে কত রকম অর্থ থাকে, ব্যঞ্জনা থাকে, রেফারেন্স থাকে। তো এই সবগুলো যার মধ্যে থাকবে, এই সবগুলো অর্জন করতে হবে, একটা লেখায় পরিমার্জনা করতে হবে। তুমি দেখবে রবীন্দ্রনাথের যে চিত্রিত পাণ্ডুলিপি কতবার কেটেছেন, আর ছবির মতো করে রবীন্দ্রনাথ সেই পাণ্ডুলিপিগুলো জুড়তেন। সেইগুলো এই পাণ্ডুলিপিগুলো সেইখান থেকে ছবিও আঁকার উদ্ভব বলে অনেক গবেষক মনে করেন। জীবনানন্দ দাশ কতবার কেটেছেন একটা লেখা, কতবার পরিমার্জনা করেছেন। আমার একটা কথা খালি মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় লিখেই যেহেতু পোস্ট করে ফেলা যায়, ফলে লেখাটা না একটু কাছে রেখে, কয়েকদিন রেখে সেটাকে একটু কাটাকুটি করা, বা আর একটুখানি সেটাকে ডেভেলপ করার চেষ্টা করা, সেইটা বোধহয় একটু কম অবসর মেলে। লিখেই পোস্ট করে দিতে হয় যাদের অভ্যেস, মানে হাত নিষ্পিস করে। অবশ্যই এটা তো আগেকার দিনেও অনেকেই লিখেই পাঠিয়ে দিলেন কবিতা, ফেলে রাখলেন না 1 মাস। খামে ভরে ডাকে পাঠানোর যুগেও তো তাই ছিল। যদি কেউ লিখেই পাঠিয়ে দেন, তুমি কি করবে? এই তো তাহলে ফেসবুকের মতোই তাদেরও অবস্থা ঘটেছে। ফলে লেখাটা মনে হয় 2-1 দিন ফেলে রাখা তার দরকার। তাহলে তোমারই মাথায়, যিনি লিখছেন তারই মাথায় আবার নানা রকম ওই লেখাটা সম্পর্কেই কিছু আসতে পারে, আরো ভালো হতে পারে। এইটা একটা বলা যায়, মানে লিখেই পোস্ট করে দেওয়ার অভ্যেসটা খুব একটা ভালো না। আচ্ছা, এটা আমার বড় বড় কবিদের পাণ্ডুলিপি দেখে মনে হয়েছে। মানে শুধু আমার তো নিজের একটা প্রসেস আছেই। তো সেই প্রসেসটা ব্যাপারে একটু জানি। আমার প্রসেস ওই যে লিখে ফেলে রাখা, আমি ফেলে রেখে দেখেছি যে নিজের লেখাই তখন মনে হচ্ছে না এখানটা ভালো লাগছে না, আরেকটু আরেকটু পাল্টালে ভালো হতো। ফলে তখন পাল্টাই। কিন্তু ধরো লেখাটা কোথাও পাঠিয়ে দিয়েছি, তখন তো সেই স্কোপটা কিছু করার নেই, কিছু করার থাকে না। ফলে ফেলে রেখে আমি দেখেছি কাজ হয়। আচ্ছা, এই ধরো ফর এক্সাম্পল তুমি বললে যেটা, যে লেখনীটা লেখার পর একটু রিসার্চ করা উচিত, মানে একটু সময় দেওয়া উচিত লেখাটার পিছনে, ঠিক আছে? এবার তাতে নাও হতে পারে, তোমার মনে হতে পারে না যেটা ফার্স্ট বারে লিখেছি ওটাই আমার, সেটাও মনে হতে পারে। এবার এখন যে প্রকাশনের যে ব্যাপারটা, মানে পাবলিশার্স, ঠিক আছে, এখন ধরো কোয়েশ্চেনটা হয়তো একরকমই বাট একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে, ধরো আমি একজন কবি হঠাৎ করে হলাম, ঠিক আছে, মানে আমার ইচ্ছে হলো কবিতা লিখতে, আমি লিখছি, লিখে একজন পাবলিশারের কাছে গেলাম, তাকে আমি তার যা রিকোয়ারমেন্টস সব কিছু, পয়সা করি হ্যান ত্যান সব কিছু দিলাম, দিয়ে আমার একটা বই বেরিয়ে গেল, ঠিক আছে। আমি 2-3টে বই ঠই বের করে ফেললাম। এবার আমি কিন্তু ভাবছিও না যে আমি আদৌ ঠিক লিখছি কি লিখছি না, বা কেন লিখছি, বাট আই ওয়ান্ট টু পাবলিশ, ঠিক আছে। তো এই যে শখের কবিতা, আমি বলি এটা শখের কবি, সেটা কি কোনো রকম ভাবে, মানে এই যে কবিতার যে একটা রুচিবোধ আছে, সেটাকে কোনো রকম ভাবে কি হ্যাম্পার করে? এটা সম্পর্কেও শেষ কথা বলা মুশকিল। তার কারণ হচ্ছে, ধরো জয় গোস্বামী বা সুবোধ সরকার, এদের প্রথম, বা পিনাকি ঠাকুর, এদের প্রথম বই কিন্তু বন্ধু বান্ধবরা পয়সা দিয়েই বার করেছিলেন, কোনো বড় প্রকাশকে এদের বই বার করেন প্রথম বইটা। তারপরে তো এদের নাম হয়েছে, বিশাল বিক্রি বাটা আছে ইত্যাদি। ফলে আমি 3টে বড় বড় নাম বললাম। এদের প্রথম বই কিন্তু বন্ধু বান্ধবরাই পয়সা করি দিয়ে, এদের অবস্থা ভালো ছিল না, 3জনেরই তখন প্রথম জীবনের অবস্থা খুব ভালো ছিল না।
বন্ধু বান্ধবরা টাকা জোগাড়, অর্থাৎ নিজেরা অর্থ জোগাড় করেই কিন্তু বই করেছিলেন। ফলে নিজে পয়সা দিয়ে, এখন কেউ কারুর যদি একটু সেই সম্বল থাকে সে নিজের পয়সা দিয়ে প্রকাশককে দিয়ে বই বার করে, তাহলেই যে ব্যাপারটা খারাপ হবে এটা নাও হতে পারে। আচ্ছা, আবার ওই যেটা বলছিলাম ফেলে রাখা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে আমি 9 বছর ধরে বিভিন্ন পত্র পত্রিকায়, বড় বড় পত্রিকায়, দেশ পত্রিকা থেকে শুরু করে সানন্দা, তখন মল্লিকাদি দেখতেন, এরকম আরো অনেকে আছে, সব জায়গায় 9 বছর ধরে টানা লিখে গেছি, বই করিনি। সামর্থ্য ছিল, আমি কি একটা বই নিজের করতে পারতাম না, বই করিনি। কিন্তু 9 বছর ধরে বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় লেখা হওয়ার পর আমার কাছে বই জমা দাও এই অফারটি আসে। একটা চিঠি পাই আমি আনন্দ পাবলিশার্সের পক্ষ থেকে, বাদল বসু, দ্বিজেন্দ্রনাথ বসু তখন প্রকাশক ছিলেন, আমাদের 4 বন্ধুকে চিঠি দেন। আমি, বিভাস রায়চৌধুরী, মন্দাক্রান্তা সেন আর পিনাকি ঠাকুর। আমাদের 4 জনের কাছে 4টে চিঠি যায়, তোমরা তোমাদের একটা করে বইয়ের পাণ্ডুলিপি আমাদের জমা দাও। তো এটা আমার 9 বছর ধরে বসেছিলাম। তো এটা দুটো ভাবেই হয়, দুম করে লেখা ছাপিয়ে বই 3-4টে বের করে ফেললাম, কারণ কবিতার বই তো বিক্রি হয় না, কবিতার বই বিক্রি হয় না। ফলে প্রকাশকেরা করেন বটে, কিছু প্রকাশক নিজের পয়সায় করেন, খোঁজেন নতুন কে কবিতা ভালো লিখছে। বিকজ অনেক কবি আছে যারা হয়তো ভালো লিখছে কিন্তু তারা তাদের ওই মিডিয়ামটা পাচ্ছে না। হ্যাঁ, তো আমার মনে হয় কি জানো তো, মানে এক্ষুনি কবিতার বই নিজেই নিজেরটা বের করে না পেলে বড় বড় পত্রিকা যেগুলো সাধারণ পাঠক পড়ে সেই সব জায়গায় লেখা পাঠানো উচিত। আমরা তো তাই করেছি। ধরো খুব কলেজে পড়তে সন্দেশে পাঠিয়েছি, কিশোর ভারতীতে পাঠিয়েছি, ছড়া, ছোটদের ছড়া, তখন তো বেরিয়েছে। পরে দেশ পত্রিকায় পাঠিয়েছি, কাউকেই চিনতাম না, বেরিয়েছে তো। মানে তারপরে কবিতা লিখেছি এত বছর ধরে, সব বড়দের সঙ্গে আলাপ হয়েছে, কবিদের সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু প্রথম যখন লেখা পাঠিয়েছি তখন তো কাউকে চিনতাম না। তো পাঠানো উচিত যদি তারা পাঠান, কারণ লেখা চাই। কিন্তু অবশ্যই ব্যবসায়িক পত্রিকাগুলো, ধরো আমি একটা নাম করি বলি দেশ পত্রিকা, দেশ পত্রিকা ধরো তুমি 10টা করে কবিতা বেরো, মাসে 2টো সংখ্যা, 20টা কবিতা লাগে, বছরে 300, মানে কত করে সংখ্যা, 24টা ইন্টু, মানে 24টা, তুমি মানে অনেক 100-150 কবিতা লাগে। এরকম বড় বড় পত্রিকা, অনুষ্ঠুপ বড় বড় পত্রিকা আরো অন্যান্য আছে, তাদের তো কবিতা লাগে। ফলে ধরো 1-1.5 হাজার কবিতা লাগে একটা পত্রিকা চালাতে গেলে, 1000 খানেক গল্প লাগে। এই রবিবাসরীয় সবকটা, আনন্দবাজার খান সবকটা রবিবাসরীতে গল্প বেরোয় আজকাল, আনন্দবাজার এই সময়, এই বড় বড় কাগজ আছে, তারা সামান্য কিছু পয়সা করিও দেয়। মানে তাদের এই নেটওয়ার্ক চালাবার জন্য গল্প লাগে। দেশ পত্রিকা বলো, সানন্দা বলো, অনেক পত্রিকা আছে। আমি গল্প লিখতে পারি না, অতটা লিখে উঠতে পারি না, যারা গল্প লেখেন তারা কিন্তু গল্প বিভিন্ন জায়গায় লাগে। তারা যদি গল্প লিখে সাধারণ জায়গায় পাঠাতে পারে, মানে এই সাধারণ পাঠক পড়ে এরকম পত্রিকায় পাঠাতে পারে, ভালো মন্দ তরতম বিচার না করে বেরোবেই, কিন্তু তাতেই বিচার হবে তার মান আছে কি নেই। এখন বিভিন্ন পত্র পত্রিকায় যারা বসে আছেন, যারা নির্বাচন করেন, কেউ কিছু বোঝে না, আমি সব বুঝি, এটা তো হয় না, সেটা তো কখনোই না। ফলে পাঠিয়ে যেতে হবে, নতুন নতুন আপনারা জায়গায় পাঠান, এটা বলার কথা, বেরোবে কিন্তু। এবং তারপরে প্রকাশক এমনি আগ্রহী, একদম অবশ্যই। ধরো একটা কারুর গল্প একবার আনন্দবাজারে বেরোলো, কি একবার আজকালে বেরোলো, আরো অনেক কৃত্তিবাস, অনেক পত্রিকা আছে, তখন প্রকাশকরা এমনি আগ্রহ হবে, না রে এই ছেলেটাকে বা এই মেয়েটাকে, এই তো চারদিকে নাম দেখছি, কথা সাহিত্য বলে এখন পত্রিকাটা খুব ভালো, চারদিকে তো বেরোচ্ছে, এর তো একটা গল্পের বই বা কবিতার বই করলে হয়। এই ধৈর্যটা ধরতে হবে। নবকবি বা নতুন কবি যারা আছে, যারা ভাবনা চিন্তা করছে কবিতা নিয়ে, তাদের ব্যাপারে তুমি একটা ভাবনা চিন্তা করেছো, ঠিক আছে, যেটা আমি দেখেছি, ঠিক আছে, সেটার ব্যাপারে যদি একটু বল। নতুন কবিরাই তো প্রাণ, ভাবনা চিন্তা আমি অবাক হয়ে যাই। এই 26 তারিখে হয়তো আমি এক জায়গায় যাবো, আচ্ছা, সাহিত্য একাডেমি আয়োজন করেছে, সব নতুন কবিরা কবিতা। আচ্ছা, এদের কণ্ঠস্বরের দিকে তাকিয়ে থাকতে হয়। এরা কি ভাবছে, নতুনরা কি ভাবছে, তাদের ভাষা কোন জায়গায় পৌঁছচ্ছে, তাদের ভাবনা কোন জায়গায় পৌঁছচ্ছে, এইটা না যারা অনেকদিন ধরে লিখছেন তাদেরও এই জায়গায় তাকিয়ে থাকতে হয়। এবং আমি নাম করছি না, বড় বড় কবিরা সবাই তাদের লেখা পড়েন, তাদের লেখা জানতে চান। সুনীলদা তো আমাদের যখন কম বয়স, সুনীলদার তখন 60-65, আমাদের তখন 35-40, এই বয়সে আমাদের সঙ্গে আড্ডা মারতেন। সুনীলদার তো নানা রকম পান, ভোজন, সিগারেট, মদ্যপান, কোনো কিছুই কারোর সঙ্গে কোনো আপত্তি ছিল না।
তো এই সব আড্ডা তখন দিতেন তরুণ পিনাকি ঠাকুর, শ্রীজাত তখন একটু আমার থেকে বয়স কম, ওই তরুণ রক্ত বসু, তরুণ রূপক চক্রবর্তী, তরুণদের সঙ্গেই সুনিদার আড্ডা ছিল। এটার একটা কারণও মনে হয়, বা শঙ্খ ঘোষের একটা বাড়িতে রোববারের আড্ডা ছিল, তরুণরা আড্ডা দিতেন কেন? বা এখনো তরুণ কবিদের লেখা পড়েন, সুবোধ সরকার, সুবোধদাকে দেখেছি, জয় গোস্বামী লেখেন, তরুণদের পড়েন দেখেন। মল্লিকাদি খুব তরুণ কবিদের উৎসাহ দিতেন, তাদের বই তোমার কি বই বেরিয়েছে খোঁজ করতেন, কিনতেন। তো আমারও তাই, মানে তরুণরাই লেখে, কিন্তু তরুণদের কবিতা হাতের, তারা তো মানে সেটা একটা ইন্সপিরেশন, তাই সেটা একটা বিরাট ইন্সপিরেশন। এবং তাদেরই তো লেখা, তখন তাদের তো বয়সকালে তো নানা রকম অভিজ্ঞতার স্তর পড়ে, এটা লিখবো কি লিখবো না ভাবনা চিন্তা আসে, যা খুশি লেখার ক্ষমতা মানে ইয়েটা স্পর্ধাটা কমে আসে। তরুণ কবি স্পর্ধা নামে একটা বই আছে শঙ্খ, তরুণ কবি স্পর্ধা। তো ওই স্পর্ধাটার দিকে তাকাতে হয়, ওই আগুন, ওই আঁচটা না সাহিত্যকে আলাদাই নতুন করে। দাদা এরকম কোয়েশ্চেন যেটা আমার মনকে ভীষণ, মানে একটা ভাবছি করবো কি করবো না, বাট মনে হচ্ছে আমি করেই ফেলি। দেখো, প্রেমের সাথে সাহিত্যর তো একটা ভীষণ ভালো একটা রিলেশনশিপ আছে, তো পরকীয়া তার সাথেও কি সাহিত্যর কোনো সম্পর্ক বা পরকীয়া, একটু বলো না এটা ব্যাপারটা নিয়ে। এটা আমারও প্রশ্ন ছিল, জানো তো। আচ্ছা, কলেজ জীবনে আমরা প্রশ্ন করেছিলাম। এখন তুমি ঠিকই বলেছো, রাধাকৃষ্ণের প্রেমটা তো পরকীয়া। তা আমার যে বাংলা কবিতার ঐতিহ্য, বৈষ্ণব পদবিতার বিরাট ঐতিহ্য, তো রাধাকৃষ্ণের প্রেম তো পরকীয়া প্রেম। তো আমরা ছোটবেলায় আমাদের এক মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, এই যে ঠাকুর দেবতার ব্যাপার, লাদিনী শক্তি টক্তি বলে অনেক কষ্ট করে থিওরাইজ করতে হয়, যারা পরম পুরুষ আর সবই প্রকৃতি, এসব অনেক কিছু বলা টলা হয়, বৈষ্ণব তাত্ত্বিকেরা বলে। তা এটা না করে পরিষ্কার স্বামী স্ত্রী দেখালেই তো হতো। দাদা কিছু স্বামী স্ত্রী হলে ক্ষতি কি ছিল? পদকর্তা যারা করেছেন লিখেছেন তাদের হাতেই তো ছিল, তারাও তো বৈষ্ণব পদকর্তা, তারা তো সব গুরু পরম্পরায় দীক্ষিত, সেই ধর্মের অনুশীলনকারী এইসব। তো এইটা কেন করা হয়নি? রাধাকৃষ্ণ হাজব্যান্ড ওয়াইফ হলে ক্ষতি কি হতো? আমাদের মাস্টারমশাই বলেছিলেন, এক বাবা ওই শাশুড়িকে ওষুধ খাওয়াতে আর ছেলে দুধ গরম করতে রাধার জীবন চলে যেত। হ্যাঁ, ওই অভিসারেও যেত না, আর বৈষ্ণব পদকর্তা লেখা জিনিস পেত। ফলে পরকীয়া মানে যে সম্পর্কটা নিষিদ্ধ সম্পর্কে থাকে, শুধু পরকীয়া কেন, মানে নিষিদ্ধ যে কোনো সম্পর্ক একটা না আগুনের মতো জ্বলে, তার চারপাশে যেহেতু একটা বেড়া থাকে, সেই বেড়াটাকে অস্বীকার করবার একটা প্রবণতা জন্মায়। ওই উদ্ধত স্পর্ধা যে শব্দটা ব্যবহার করেছেন শঙ্খ ঘোষ তরুণ কবিদের সম্পর্কে, তরুণ কবি স্পর্ধা, এই প্রেমের স্পর্ধাটা না একটা আগুন জ্বালে, সেই আগুনে রাঙা হয়ে ওঠে কবিতার আকাশ, প্রেমের কবিতার আকাশ। তাই পরকীয়া জীবনে বারবার আসে, মানে কবিতা তাকে স্বীকৃতি দেয়, শিল্প তাকে স্বীকৃতি দেয়। তবে পরকীয়া ইজ গুড ফর, পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক বলতে পারো, মানে আবার সমাজ স্বীকৃত সম্পর্ক নিয়ে কবিতা হবে না তা, বাট এটা একটা আলাদা ইন্সপিরেশন, এটা একটা আলাদা ইন্সপিরেশন, এর মধ্যে মানে আলাদা উচ্ছ্বাস আছে, একটা আলাদা আবেগ আছে, একটা আলাদা প্রাণের কি বলবো বহিঃপ্রকাশ আছে। হ্যাঁ, মানে এটা একটা আলাদাই উত্তেজনা, একটু দায়িত্ব কম, শরীরী প্রেমের আকর্ষণ বেশি। তুমি চর্যাপদে বলো না, ওই যে ডম্বিনীর সঙ্গে কান্নহর প্রেম, হ্যাঁ, সে তো শরীরী প্রেমের কবিতা। তো সুতরাং বাংলা কবিতা এসব আছে, এখনকার বাংলা কবিতাতেও অবশ্যই, আমাদের কবিতাতেও আছে, ছিল। কেউ কেউ বলেন, কেউ কেউ স্বীকার করেন না, একদম। কিন্তু এটা ভীষণ ইন্টারেস্টিং। কিন্তু না, ওই যে একটু আগে বলছিলাম যে ভাষাটা পাল্টে যায় প্রেমের কবিতায়, এখন বলি শুধু ভাষা নয়, মূল্যবোধটাও পাল্টে যায়। মানে এখনকার কবি আর এসো আমার অগ্রন্থিত মলাটে পিঠ রেখে দাঁড়াও এরম নয়, মানে এখনকার কবি আমাদের বন্ধু মন্দাক্রান্ত সেন তো লিখেছেন যে শহীদ মিনারের মাথায় উঠে ঘোষণা করে দেবো ইন্দ্র কাকু আমার প্রেমিক। মন্দাক্রান্তের লাইন আছে, মানে ইন্দ্র কাকু আমার প্রেমিক, এটা বলতে আজকের দিনের কবির বাধে না, বা আজকের দিনের কবিতার বলতে বাধে না। মানে ওই যে ইম্প্রোভাইজেশন, অ্যাডাপ্টেশন যেটাকে বলে, ইন্দ্র কাকু আমার প্রেমিক বলাই যায়, এটা না বলার কিছুই নেই। বা কাকু বা ভাইজির প্রেম, এটা ইয়ে না, কোনো সমরেশ ঘোষিত তো আছেই, গদ্য টদ্য তো আছেই। তো মানে প্রেম, পরক্রিয়া, ভালোবাসা, ভালো লাগা,
ঠিক আছে, এই ভালোবাসা জিনিসটার সাথে সাহিত্যের একটা ভীষণ ভালোবাসা আছে। বটেই তো। ঠিক আছে, মানে ভালোবাসা না হলে কলম নড়ে না। ঠিক আছে, এবার বিরহ হলেও কলম নড়ে না, বিরহ হলেও কলম নড়ে না। তো এই যে দুটো দিক, ঠিক আছে, মানে ভালোবাসা, বিরহ, সব মিলেই তো সাহিত্য। ঠিক আছে, তো সেই ব্যাপারটায় যদি তুমি তোমার মতন করে কিছু একটা বলো। বিরহ মানে প্রেমেরই উল্টো পিঠ। মানে তোমাকে পাচ্ছি না বলে আমার কষ্ট হচ্ছে, এই কষ্টটা যারা উপলব্ধি করেনি, হ্যাঁ, তো সুতরাং শরীরী প্রেম বলো, মিলন, তো সেই মিলনে কিন্তু বিরহের জন্ম দেয়, আরো একবার পাবার আকাঙ্ক্ষার জন্ম দেয় এবং না পাবার বেদনাটা জন্ম দেয়। ফলে বিরহ প্রেমেরই উল্টো পিঠ। যেমন মিলন কবিতায় আমাদের ঝাঁপিয়ে পড়ার ডাক দেয়, বিরহ তেমনি ঝাঁপিয়ে পড়ার ডাক দেয়। ওই কান্নাটা এবং এই আনন্দটা দুটো মিলেই প্রেমের কবিতা। আচ্ছা, আমি অনেক করলাম তো, তোমার অনেকেই পরকীয়া প্রেম টেমে কথা বললাম, এবার একটুখানি গার্হস্থ্য প্রেমের কথা। ওকে, বলো শুনি। যে প্রেম একটা পরিণতিতে পৌঁছয়, সন্তানবন্ত প্রেম, ওই যে যৌনতাটা সন্তানবন্ত একটা চৌহদ্দির মধ্যে, সামাজিকতার চৌহদ্দির মধ্যে থাকে, এইরকম একটা আমার ছোট্ট লেখা আছে, আমি সেটা পড়ে শোনাই। তাহলে শুনি শুনি। এই বর্ষায় বৃষ্টি হচ্ছে বলে পড়তে ইচ্ছে হলো, দেখো। বলো শুনি। বৃষ্টি বাদলার ছড়া। বৃষ্টি একটা মেয়ের নাম, বাদল একটা ছেলে। বৃষ্টি বাদল বললে তারা ফোঁটায় ফোঁটায় মেলে। এক ফোঁটা যায় ধানের খেতে, একটা পড়ে জলে। টাপুর টুপুর গান শুরু হয় কলকাতা অঞ্চলে। টাপুর একটা ছেলের নাম, টুপুর একটা মেয়ে। দুজন দুটো লাইফ কাটায় হোটেলে গান গেয়ে। টাপুর যখন গিটার বাজায়, টুপুর যখন গায়, স্বপ্ন তখন ফোঁটায় ফোঁটায় ঘর বাড়ি বানায়। এক ফোঁটা যায় কেজি স্কুলে, একটা মায়ের কোলে। গান বাজনা ভাসিয়ে ওদের সংসার টলমলে। বাহ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। মানে এটাই হয়তো সাহিত্য, না বলে অনেক কিছু কথা বলে দেওয়া যায়, মানে যে প্রেমটা পৌঁছয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আচ্ছা দাদা, আমি যদি তোমাকে বলি যে একটা দিন যেটা তোমার পুরো আনপ্ল্যান্ড ডে, ধরো হঠাৎ করে তোমার কোনো একটা কাজ ছিল, সেই কাজটা আর হচ্ছে না, সারাদিন তুমি বাড়িতে আছো, বা তোমার কোনো কাজ নেই সেদিনকে, সেই দিনটা তুমি কিভাবে কাটাও? আমার সব কটা দিনই কাজ নেই এটা ভেবে কাটাতে ভালো লাগে। হ্যাঁ, নেহাত বেরিয়ে পড়তে হয়, এমন ঠেলাগুলো আসে, বেরিয়ে পড়তে হয়। টাকাদা ছাড়া কবিতা লিখতেও বসা হয় না, এইভাবে কাটে। আর তুমি যদি কবিতার রেফারেন্স এটা জানতে চাও, তাহলে আমি বলি, দেখো, কবিতা যদি সত্যি হঠাৎ একটা লাইন মাথায় আসে না, তখন হাজার কাজ থাক, হাজার আলসেমি থাক, হাজার কুড়েমি থাক, ঠিক ছটফট করে উঠে পাইচারি করে কিংবা একটা জায়গায় বসে অস্থির বোধ করে সেই লাইনটা লিখে ফেলতেই হয়। এরকম একটা শুনি কিছু, যেটা সেইরকম তো বারবার আমার লিখতে ইচ্ছে করে, কিন্তু তেমন ঘটনা খুবই কম ঘটে। আচ্ছা, কিন্তু কম বয়সে এটা প্রচুর ঘটতো। আচ্ছা, সেরকম একটা, মানে রাত থেকে ঘুম থেকে উঠে লিখে ফেলেছি একটা দীর্ঘ কবিতা, এরকম খুব ঘটতো। যে কারণে বলছিলাম যে তরুণদের দিকে তাকিয়ে থাকে একটা ভাষার সাহিত্য, একটা ভাষার কবিতা, তরুণ স্রষ্টাদের দিকে তাকিয়ে থাকে, তাদের ওই যে উত্তেজনা, ওই যে উত্তাপ, সেই আঁচটা কিভাবে সাহিত্যে এসে লাগছে, এটা খুব ম্যাটার করে। ডেফিনেটলি খুব ম্যাটার করে, ভীষণ ভাবে। দাদা, আর একটা কোয়েশ্চেন তোমার কাছে, যে ধরো তুমি অনেকদিন ধরে চাইছো একটা জায়গায় ঘুরতে যেতে, যেটা একটা সোলো ট্রিপ হবে তোমার, ঠিক আছে, সেরকম কোনো, যেটা তোমার অনেকদিনই ইচ্ছা বাট কিছুতেই করা হচ্ছে না, কাজের চাপে সবকিছু, সেরকম একটা ট্রিপ কোথায় হতে পারে? সেটা যে কোনো জায়গায় হতে পারে, তবে তোমার ইচ্ছা, মানে আমি যেহেতু মফস্বলে গঙ্গাপাড়ের মানুষ, সেটা কাছাকাছি কোনো নদী থাকলে ভালো হয়। আচ্ছা, মানে এরকম কোনো প্ল্যান কিছু নেই, মানে যে প্ল্যান কিছু নেই, কোথাও একটা গেলাম সেখানে নদী থাকতে পারে, ধরো ঘাটশিলা গেলাম, সুবর্ণরেখা, মানে এরকম একটা। আচ্ছা, মানে নদীটা তোমার খুব পছন্দ? নদীটা আমার খুব পছন্দ, মানে স্রোতটা, নদীর ওই স্রোত, ঠিক বলেছো, স্রোতটা, তার সাথে ভেসে যাওয়া, তার সাথে যদি বৃষ্টি হয়, এই জিনিসগুলো তোমাকে খুব টানে। দাদা, সাহিত্য তো এখন অনেকটা মডার্ন, ঠিক আছে, তো সেখানে যৌনতার যে বহিঃপ্রকাশ বা কলমের দ্বারা যৌনতার যে সাহিত্যে প্রেজেন্টেশন বা বলাটা,
সেটা এখন ভীষণ ডাইরেক্ট। মানে এই যে নবীন কবির কথা তুমি বলছো, তাদের যে ভাষা বা তাদের যে প্রকাশ যৌনতার ব্যাপারে, সেটা ভীষণ ডাইরেক্ট। সেটা তোমার কেমন লাগে বা তোমার এটার ব্যাপারে কি বক্তব্য? দেখো, সরাসরি অর্থাৎ ডাইরেক্ট বলতে সরাসরি কোনো জিনিসই সাহিত্যে ভালো নয়। এখন সমাজটাকে বদলাতে হবে। সরাসরি বললাম, এটা কি আর সাহিত্য হবে? তোমায় তো ঘুরিয়ে ব্যঞ্জনার মধ্যে দিয়ে বলতে হবে কথাটা। তেমন যৌনতাও সরাসরি বললে তো সেটা সাহিত্য বলবো কেন? পর্নোগ্রাফি তো তার সাহিত্য না, তাই না? যদিও আমরা কবি, আমাদের মানে আমরা কবি, এটা খুব আমি গৌরবার্থেই বলছি, যারা সাহিত্য চর্চা করেন, কবিতা চর্চা করেন, তাদের তো পাঁজি থেকে পর্নোগ্রাফি সব পড়তে হবে, সর্বগ্রাসে তৈরি করতে হবে নিজেকে। কিন্তু পর্নোগ্রাফিটা তো সাহিত্য নয়। আমরা বুঝি কোনটা সাহিত্য কোনটা পর্নোগ্রাফি, মানুষ সেটা বুঝতে পারে। তো ফলে সরাসরি সেটা কখনোই সাহিত্য পদবাচ্য বলে আমার মনে হয় না। অনেকেও সেটা, পাঠক যখন পর্নোগ্রাফি কেনেন, হলুদ মলাটের ঢাকা বই এখন কম পাওয়া যায়, কারণ এখন মোবাইলের যা দৌরাত্ম্য, তাতে আর বই কিনে পর্নোগ্রাফির বই বাজারে বিক্রি হয় না। আমাদের ছোটবেলায় দেখেছি বিক্রি হতো। তো সরাসরি যেটা বলা হয় সেটা পর্নোগ্রাফি হতে পারে, সাহিত্য হতে পারে না। যৌনতাকে অনেকটা না ঘুরিয়ে বলতে হয়, আর তার থেকেও অনেক মজা তৈরি করতে হয়। আমি আমার একটা লেখা তোমায় পড়ি। অবশ্যই হোক। চর্যা গীতি তো শরীরী সম্পর্কের কথা বলেন, গোপনের অর্থে লুকিয়ে লুকিয়ে থাকে চর্যা গীতিতে, গূঢ় অর্থ লুকিয়ে থাকে, ওদের শরীরী সাধনা করতেন, তার ইঙ্গিত থাকে ইত্যাদি। সেরকম একটা কবিতা, কলকাতার চর্যা গান। শুরুটা ছিল চর্যা গীতি, নোটস। আলাপ জমে তত্ত্ব কথা হয়, গোমরা মুখ তোমাকে লাগে ঠিক, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। তত্ত্ব কিছু বুঝি না, বুঝি রস, রসের ধারা সে যদি বহে যায়, আমরা তবে গুনগুনিয়ে ঢুকি গোপন ওই চর্যা এলাকায়। পরে যেদিন সত্যি সেই গানে কান্হ আর ডম্বিনীর মতো দুজনে মিলে সুর মেলাই দেখি, শরীরে গান এখনো উদ্গত। শরীর যেন ঘুমিয়েছিল গানে, জাগিয়ে দিলে পাপড়ি খুলে যায়। গোমরা মুখে ফোটে লাজুক হাসি, গাড্ডু খাবে এমএ পরীক্ষায়। পরীক্ষা তো বিনা মেঘের বাজ, বজ্র আরো কঠিন হতে জানে, তার আঘাতও পৌঁছে দেয় সুখে। চর্যা পড়ো বোঝো না এর মানে, সিলেবাসের সাফোকেশন ভুলে চলো না সেই খোলা আকাশ চিনি। তাকাও আমি কান্হ কাপালিক, সত্যি বলো যাবে না ডম্বিনী। দারুণ লাগলো শুনে, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো। একটা কাকাতুয়ার দর্শকদের একটা অন্যরকম প্রাপ্তি। এবার চলে যে একটা মজার রাউন্ড আছে আমাদের, র্যাপিড ফায়ার রাউন্ড, ঠিক আছে? সেটা ভাবা যাবে না, হ্যাঁ, কন্ডিশন অ্যাপ্লাইড, এটাই। চলো শুরু করি। কলম না সংলাপ? কলম। মঞ্চ না সিনেমা? মঞ্চ। নায়ক না খলনায়ক? খলনায়ক। বইয়ের গন্ধ না দর্শকের হাততালি? বইয়ের গন্ধ। প্রিয় নাট্যকার? রবীন্দ্রনাথ। প্রিয় লেখক? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সকালবেলা লেখা না রাত জেগে লেখা? যে কোনো সময়। একটা চুজ করতে হবে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, লেখার সময় রাত জাগা লেখাটাই নিলাম। অভিনয় রিহার্সাল নাকি হঠাৎ ইম্প্রোভাইজেশন? না, অভিনয় রিহার্সাল বা ইম্প্রোভাইজেশন দুটোই তো অভিনয়। অভিনয়টা কোনো মানে এক্ষেত্রে চলে না, মানে রিহার্সাল না ইম্প্রোভাইজেশন বা রিহার্সাল দেওয়া জিনিস। রিহার্সাল মানে ইম্প্রোভাইজেশন, এটা তোমার প্রশ্নটাই ঠিক নেই। আচ্ছা, রিহার্সাল, হ্যাঁ হ্যাঁ, অভিনয় মানে তোমার সবেতেই অভিনয় আছে, কিন্তু ইম্প্রোভাইজ করো সেটাও অ্যাক্টিং, রিহার্সাল তো অ্যাক্টিং বটেই। সবচেয়ে প্রিয় চরিত্র লেখায় বা অভিনয়? রক্তকরবী নন্দিনী। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো লাগলো।
এতটা সময় দিলে তোমার গুরুত্বপূর্ণ সময় থেকে। আমি কাকাতুয়া সাইনিং অফ। জানতে পারলাম সাহিত্য সিচুয়েশন কি ছিল, কি চলছে। এই রকম ধরনের আরও অন্য রকমের পডকাস্টের জন্য দেখতে থাকুন কাকাতুয়া। আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না কেমন পডকাস্ট আপনারা দেখতে চাইছেন। থ্যাংক ইউ সো মাচ। বি হ্যাপি, স্টে হ্যাপি।